হেড, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? এটা কি করলে তুমি? পাশ থেকে এক অপ্রত্যাশিত 440 ভোজওয়ালা ধমকের সম্মুখীন হতেই কেঁপে উঠলাম আমি। ঝিম ধরা মাথাটাতেই জোর খাটিয়ে নড়ে চড়ে বসলাম। সত্যি বলতে জীবনের প্রথম ফ্লাইটেই কোনো অজানা ছেলের গা বমি করে ভাসিয়ে দেব দুঃস্বপ্নেও ভাবিনি। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঠিক কি করা উচিত সেটাও জানা নেই আমার। দুর্বল শরীরটা নিমিষেই তলিয়ে আসতে চাইছে। পাশে বসে থাকা ছেলেটির দিকেও সেভাবে তাকাইনি এখনো পর্যন্ত। কি করব, কিভাবে করব, পাশে থাকা ব্যক্তিটির বিপরীতে কি জবাব দেব, এইসব ভেবেই ভয়ে ছমছম করতে লাগলো আমার পুরো শরীর। হাউ ডিয়ার ইউ রাবিশ! আমার জ্যাকেটটা নষ্ট করে এখনো চুপ করে বসে আছো তুমি? মাথায় কোনো সেন্স নেই? কোনো প্যাসেঞ্জারের গায়ে এসব ইয়াকটাইপ কাহিনী করে এখন ইনোসেন্ট সাজা হচ্ছে, তাই না? এবার ভয়ে ভয়ে হলেও খানিকটা সাহস সঞ্চার করে মুখ তুলে তাকালাম আমি। গাঢ় কালো বর্ণের স্বচ্ছ একজোড়া চোখ, কুচকে রাখা ভ্রুযুগল, কপালে পড়ে থাকা একগুচ্ছ সিল্কি চুল, পিঙ্ক রঙের মোড়ানো ঠোঁট, সাথে ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল, দুধের আতা গায়ে, সব মিলিয়ে যে কোনো মেয়েকে খুন করবার জন্য যথেষ্ট মানুষটি। আমি কিছুক্ষণ পলকহীন চোখে চেয়ে রইলাম। মাথাটা ভীষণ ঘুরছে আমার, হয়তো আবারও বমি হবে। আশঙ্কা করে মুখে বাহাত চেপে ধরে শটান হয়ে দাঁড়িয়ে পড়লাম। প্রায় সাথে সাথে এক ছুটে এগিয়ে এলো একজন লেডি কেবিন ক্রিউ। সিটে বসে থাকা ছেলেটির কাছে অনুনয়ে ভরা গলায় ক্ষমা চেয়ে তৎক্ষণাৎ আমাকে ওয়াশরুমে নিয়ে গেলেন। আমার সামনের দুই সারি পেরিয়ে বসেছিল আইও। সেও চেঁচামেচির আওয়াজ শুনে ওয়াশরুমে চলে আসে। এরপর আমি অনেক বমি করেছি, এখন শরীরটা প্রচন্ড ক্লান্ত। চোখে মুখে বার কয়েক পানির ঝাপটা মেরে টলমলো পায়ে বেরিয়ে এলাম। সিটে এসে বসতেই পাশের ছেলেটিকে সিটে বসে থাকতে না দেখে ভ্রু কুঁচকালাম আমি। তবে খুব বেশি ভাবলাম না। আইও ব্যাতে ব্যস্ত হয়ে প্রশ্ন করলো, তার যার গায়ে আকাম কুকামটা করেছিস সে হতভাগা কোথায়? দেখ, বেশি উড়িস না চান্দু। আজ দুজনের সিট পাশাপাশি পড়লে না, ওনার বদলে তোর গায়ে উল্টি করে ভাসিয়ে দিতাম আমি। এখন যা তো যা, নিজের সিটে গিয়ে বস, ঠিক আছে আমি? এই কথা বলেই চোখ দুটো বুজে দুর্বল শরীরটা সিটে এলিয়ে দিয়ে মনে মনে নিজেকে হাজারো গালিগালাজ করতে শুরু করলাম। কি এমন দরকার ছিল মাতব্বরি করে ফ্যামিলিকে সারপ্রাইজ দিতে যাওয়ার? কি একটা বৃষ্টি কাণ্ড ঘটে গেল, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। মেডিসিন গুলো বিক্রি করলো, মেডিসিন কি এসে এরকম একটা ঘটনা ঘটলো, নাকি পাশের ছেলেটার সাথে বহু জন্মের শত্রুতা ছিল কে জানে। এর মধ্যে ছেলেটা ফিরে এসে পাশে বসলো, মানে সাধ হতে গিয়েছিল হয়তো। চোখে মুখে বিরক্ত ছেলেটার, ভাবলাম ক্ষমা চাওয়া উচিত, ভুলটা তো আমারই। I am so sorry ভাইয়া, অ্যাকচুয়ালি আমি জার্নিতে খুব একটা কমফোর্টেবল ফিল করি না। আমার ফার্স্ট ফ্লাইট ছিল এটা, প্লিজ কিছু মনে করবেন না, ইচ্ছে করে করিনি, ট্রাস্ট মি। উনি তপ্ত শ্বাস ফেলে কানে হেডফোন গুঁজে দিলেন। আমার দেখেও এক প্রকার না দেখার ভান করে সিটে হেলান দিয়ে বসলেন। বুঝতে পারছি না ঠিক কি করা উচিত আমার। ভাইয়া, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? দেখুন, আমি ইচ্ছে করে কিন্তু এমনটা করিনি। আই এম এক্সট্রিমলি সরি। আবারও এক ঝাঁক নীরবতা। নিশ্চিন্তে চোখ দুটো বুজে সিটে গা এলিয়ে দিয়ে রেখেছেন উনি, যেন পাশে কোনো মানুষ নয়, বরং অদৃশ্য কোন এক এলিয়েন রয়েছে। বিধায় আমার প্রতি বিন্দুমাত্র হেলদোল নেই ওনার। যার দরুন আমার শীতলতম মেজাজটা নিমিষে বিগড়ে যেতে লাগলো। শরীরটা এমনিতেই ভালো নেই, সাথে মেজাজটাও নিজের জায়গায় ঠিক না থাকায় আমার জিহ্বা সংযত রাখা অতিশয় দুষ্কর হয়ে পড়লো। সমস্যা কি আপনার? এতক্ষণ যাবত যে আপনার কাছে মাপ চেয়ে যাচ্ছি, তাতে কি নিজেকে অনেক বড় সেলিব্রিটি ভেবে ফেলেছেন আপনি? শুনে রাখুন, আমি সরি বলেছি, ভুল করেছি, আমি আমার সরি ফিরিয়ে নিলাম। আপনার মতো মানুষের কাছে মাপ চাওয়া তো দূর, উল্টে আরো ইচ্ছে করছে বমি করে ভাসিয়ে দিন, বেটা সাদা খরগোশ। উনি রাগে ফোঁস করতে করতে রক্তচক্ষু নিক্ষেপ করলেন, দাঁত পটমট করে বললেন, ইউ ডাফার, হোয়াট ডু ইউ সে? একে তো দোষ করেছো, তার উপর গলাবাজি করতেছো, লজ্জা করছে না? কিছু বলছি না ভেবে কোথায় শুকরিয়া আদায় করবে তা না, উল্টে গলার তেজ দেখাচ্ছ আমাকে। এত সাহস তোমার? না, আর বসে থেকে ঝগড়াটা ঠিক সুবিধা ঠিকছে না। ওনাকে সাইজ করতে দাঁড়িয়ে ঝগড়া করতে হবে, এটা ভেবেই চট জলদি দাঁড়িয়ে পড়লাম আমি। ঝাঁঝালো গলায় আঙুল তুলে বললাম, যা করেছি বেশ করেছি, আপনার সাথে এমনটাই করা উচিত। তার সাহসে দেখছি কি বাকি, আমি চাইলে আবারও আপনার কাপড় নোংরা করে ফেলতে পারি। এবার ধৈর্য রাখতে না পেরে চিটচিটে শটানে দাঁড়িয়ে পড়লেন উনিও। তবে কিছু বলার পূর্বে দৌড়ে এলেন দুজন কেবিন ক্রিউ। আশেপাশে যে যা বুঝলাম তাতে নিজেকে এলিয়েন বই কিছু মনে হলো না আমার। সিটে বসা প্রায় প্রতিটি প্যাসেঞ্জারই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এর মধ্যে আবারও হন্তদন্ত হয়ে চিটচিটে ছুটে এলো আইও। এসে আমার মুখ চেপে ধরলো। আমি আবার ভুলভাল কি বকে ফেলি সেই ভয়ে। We are so sorry স্যার, প্লিজ আপনি সিটে বসুন। আমরা বুঝতে পারিনি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে।
আপনি প্লিজ উত্তেজিত হবেন না, আর 7 মিনিটের মধ্যে ল্যান্ড করব আমরা। প্লিজ স্যার বি পেশেন্স। আপনি চাইলে ওই দিকটার সিটে বসতে পারেন। আল্লাহ, আপনি জীবন জানবো? ও মাই গড, ভাইয়া আপনি? ভাইয়া প্লিজ ওয়ান অটোগ্রাফ প্লিজ। এটা বলেই চটজলদি নিজের হ্যান্ডব্যাগ থেকে নোটপ্যাড এবং কলম বের করতে নিল আইয়ুব। ম্যাম, এখানে অটোগ্রাফ নিতে চাইবেন না প্লিজ? ল্যান্ডিং শেষে এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওনার সাথে না হয় দেখা করবেন। স্যার আগেই বলেছেন পুরো ফ্লাইটে যেন কেউ ওনাকে বিরক্ত না করে। নিমিষেই মুখটা চুপসে এলো আইয়ুর। আমি অবাক চোখে চেয়ে তার উদ্ভট সব কাণ্ড কারখানা দেখছিলাম এতক্ষণ। কোনো কিছু মাথায় ঢোকাতে দূর, মাথার আশেপাশে দিয়ে যাচ্ছে না আমার। কে এই ছেলে? ওনার থেকে অটোগ্রাফি বা কেন নিতে হবে? এটা ভেবেই মাথাটা পূর্বের তুলনায় আরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে শুরু করেছে আমার। আমি ভ্রু কুঁচকে আইয়ুর বাহু চেপে ধরে চাপা গলায় বললাম, সমস্যা কি তোর? মাথার কয়টা তার ছিটেছে? এই বদমেজাজি সাদা খরগোশটার থেকে অটোগ্রাফ চাইছিস কোন হিসেবে তুই? আইয়ু কিছু বলতেই যাবে তার পূর্বেই বাঁকা হাসলেন উনি। নিজের সাথে করে আনা ট্রাভেলিং ব্যাগটা কাঁধে উঠিয়ে চোখে সানগ্লাস লাগাতে লাগাতে বললেন, যেহেতু তোমরা আমার জুনিয়র, সো তুমি করে বলছি। আমি কে তা তোমার স্টুপিড ফ্রেন্ডকে ভালো মতো বুঝিয়ে দিও, কেমন? এন্ড ইউ যাচ্ছ তো রাজশাহীতে। কপাল ভালো যে কিছু বললাম না, বাট ফার্দার যদি কখনো আমার সামনে পড়েছো না, দেন সাবধান। শীতল কণ্ঠে আমার সম্মুখে হুমকি দিয়ে আবারও বাঁকা হাসলেন সাদা খরগোশটা, আর অন্য একটা সিটে গিয়ে বসলেন। দোস্ত, আমার না বিশ্বাসই হচ্ছে না, দা ফেমাস ডান্সার জীবন জান্ত সে কিনা আমাদের সাথে একই ফ্লাইটে রাজশাহী যাচ্ছে, আমার মিষ্টি সুরে কথা বলছে। আর তুই কিনা আস্তে একটা বোকা থাকত, ওনাকে তো চিনিস না, বরং না বুঝে ওনার গায়ে উল্টি করে দিলি। সে মনিউতে সে মনিউ। নিজের রাগটাকে যথাসম্ভব সংযত করলাম আমি। একজন স্টার হলেই কি যে কারো মাথা কিনে ফেলবেন উনি? আমি মানুষটা যে ভুল করে দোষটা স্বীকার করলাম তার বিন্দু মাত্র এফেক্ট পড়লো না ওনার উপর। এতটা রুড মানুষ হয় কিভাবে? এসব ভাবতে ভাবতে আর চোখে আবারও এক পলক ওনার দিকে তাকালাম আমি। চোখ দুটো বুঝে ছিটে হেলান দেওয়া অবস্থায় কি নিষ্পাপী না লাগছে ওনাকে, অথচ ভেতর থেকে মানুষটা যে এতটা রুড তা বোঝার ক্ষমতা হয়তো কারোই হবে না আপাত দৃষ্টিতে দেখতে গেলে। দেখতে দেখতে অপেক্ষার প্রহর পেরিয়ে গেল। সিট বেল্টটা টাইটলি বেঁধে বসা আমি তা অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। প্লেন ল্যান্ড করা মাত্রই জনে জনে নিজেদের ব্যাগ ব্রিফকেস নিয়ে যথারীতি নেমে যেতে লাগলো। যাত্রীদের তুমুল ভিড় ঠেলে আগে ভাগে নামতে স্পেস দেওয়া হলো সো-কল্ড সুপারস্টার জীবন চাঙ্ককে। তার পিছু পিছু আইয়ু যেতে নিতে হ্যাসকা টান মেরে থামালাম তাকে। এত আদিক্ষেতার কি আছে? সব ব্যাগ ঠিকঠাক নিয়ে বের হবার পূর্ব মুহূর্তে চোখ আটকে গেল সে জ্যাকেটের উপর, যেটা উল্টি করে ভাসিয়েছিলাম আমি। জ্যাকেটটা সিটের এক কোণায় ফেলে রেখেছিলেন উনি। যাওয়ার সময় নেওয়ার কথা হয়তো ভুলে গেছেন কিংবা ইচ্ছে করেই নেননি। আমি জ্যাকেটটা তুলে হাতে থাকা ভ্যানিটি ব্যাগে পরে নিলাম আইয়ুর অগোচরে। আমার বমির জন্যই তো এত অবহেলা জ্যাকেটটার। তবে আমার কাছে থাক। আর যাই হোক, ওনার মতো কর্কশ ব্যক্তির ব্যক্তিত্বের শিকার হয়ে জ্যাকেটটা কেন শাস্তি পাবে? শেষ পর্যন্ত আমরা দুজন বাসা চলে এসেছি। কলিং বেল চাপার প্রায় 2 মিনিট পর দরজা খুলে দিল। ভেতর থেকে ভাইয়ার অলস মুখশ্রী দৃষ্টিগোচর হতেই তাকে ভয় পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে ভাও করে চেঁচিয়ে উঠলাম। তবে ভাইয়ার কোনো হেলদোল দেখা গেল না। ভ্রু কুঁচকে ঠোঁট বাঁকিয়ে কিছুক্ষণ আমায় দেখে নিয়ে বলল, ভাই তবু কি লজ্জা শরম বলে কিছু নাই? রাতে তো বিনা দাওয়াতেই আসোস, আবার এখন দিনের বেলাও আসতে হইলো। যা তো যা, সূর্যের আলোয় দিনের বেলায় ভয় পাইতাম না পেতনি কোনহানের। আমি আর আইয়ু দুজনেই বিস্ময় নিয়ে চোখ বড় বড় করে তাকালাম। ভাইয়া যে ঘুম থেকে উঠে এসেছে সেটা বুঝতে আর বাকি রইল না, কিন্তু ভাইয়ার মাথার তার ঠিক কয়টা ছিঁড়ে গেছে সেটাই হিসাব করতে পারলাম না। দরজা পুনরায় লাগিয়ে দেওয়ার পূর্বে দুজন চটজলদি ভেতরে ঢুকে পড়লাম। ভাইয়ার পিঠে জোরে সোরে একটা কিল বসিয়ে দিয়ে বললাম, কয় লিটার গাঁজা খাইছিস তুই ভাইয়া? নিজের বোনকে চিনতে পারতেছিস না পেতনি বলতেছিস? সুগা ভাইয়া গোল গোল চোখ করে ঘাড় ফেরালো, বার কয়েক চোখ ঘষে পিটপিট করে তাকালো। সাথে সাথে এক উড়নচণ্ডীতে জাম্প মেরে সোজা গিয়ে বসলো সোফার উপর। আব্বু আম্মুর নাম করে চিৎকার করে বলতে লাগলো, আম্মু, এই আম্মু, আব্বু দেখো তোমাদের ভ্যাম্পায়ার বাচ্চাটা আকাশ থেকে পড়ে সোজা বাসা চলে আসছে। আম্মু কই তুমি? ভাইয়ার গলা ফাটাই না মার্কা চিৎকারে হন্তদন্ত হয়ে কিচেন থেকে বেরিয়ে এলেন মা জননী। আমায় দেখে এক প্রকার ছুটে এসে জড়িয়ে ধরলেন, গালে মুখে কপালে চুমু দিয়ে ঘুরিয়ে দিলেন। কেমন আছিস তুই মা? ঢাকা থেকে এত দূর এত পথ একা একা এলি কি করে? আমাদের একবার জানাবি তো নাকি, যদি কোনো বিপদ আপদ হতো তখন কি হতো? আমি ঠোঁট উলটে আম্মুর কাঁধে মাথা রাখলাম, আল্লাদি গলায় বললাম, উফ আম্মু, এত নেগেটিভ চিন্তা করে তুমি কি 5 টাকা পাও?
নাকি? আর আমি তো একা আসিনি, ওই যে আয়ু যার কথা ফোনে বলেছিলাম ওর সাথে এসেছি। আম্মু আমার ছেলে আয়ুর দিকে তাকালেন। আয়ুর মিষ্টি গলায় দেওয়া সালামের জবাব দিয়ে দুজনে গিয়ে সোফায় বসলেন। ভাইয়া এখনো ক্যাঙ্গারুর ন্যায় বসে আছে। আমাদের দেখে কোথায় ঘরে এনে বসাবে তা না, ভূত দেখার মতো চমকে উঠেছে। আবার খানিকটা বকুনিও খেলো। আমায় খুঁটিয়ে খুঁটিয়ে বেশ কিছুক্ষণ দেখে নিয়ে অবশেষে ভাইয়া বলল, দেখ বই, আমার কোনো দোষ নেই। তোর যে চেহারা তোর পেতনির মতোই লাগতেছে। তোর এই রোগা পাতলা উল্টা উল্টি টাইপ চেহারা দেখে চিনতে না পারাটা খুবই স্বাভাবিক ছিল। এখন সত্যি করে বলতো, রাস্তায় কয়বার উল্টেছিস? উল্টাইতে যাবো কেন আমি? তোর কি মনে হয় আমি তোর মতো গবেট? এত জায়গায় ঘুরে ভার্সিটি এক্সাম দিলাম আর এখন মহাশয় জিগায় কয়বার উল্টাইছি? আরে বাস, আমাকে শেখানোর মতো এত পাকা তুই আজীবনও হইতে পারবি না। জার্নি করার ভয়ে ভার্সিটি এক্সাম যে মাত্র এক জায়গাতে দিছো সেটা কিন্তু আমি জানি। তোর ভাগ্য ভালো যে রাজশাহী ভার্সিটিতে চান্স পাইছিস, তা না হলে ন্যাশনালে পড়তে লাগাই দিতাম বন্ধু। এখন বলো, আগের মতো কারো উপরে বমি করছো নাকি পলিথিন নিছিলা? বুঝলাম এই ডিটেকটিভ টাইপ মায়ের পেটের ভাইয়ের থেকে এত সহজে মিথ্যে বলে পার পাওয়া যাবে না, তাই আধা সত্য আর আধা মিথ্যে বেলা জলে পিষ্ট হয়ে বললাম সেকেন্ডটা। ভাইয়া হাসতে হাসতে আমার মাথায় টোকা মেরে পালালো। আমরা দুজন ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আমাদের বাসায় আরো একজন স্পেশাল মানুষ থাকে। আম্মু থেকে খোঁজ পেয়েছি সে আসবে বিকেলে। ওদের আগ্রহ নিয়ে বসে আছি, হঠাৎ গাড়ির হর্ন শুনলাম। তাড়াতাড়ি আয়ুকে নিয়ে দরজার পেছনে গিয়ে লুকিয়ে পড়লাম সারপ্রাইজ দেওয়ার জন্য। সোগা ভাইয়াও ধারে কাছে ছিল। মানুষটা রুমে ঢুকতে ঢুকতেই বলে উঠলো, ওয়েলকাম টু মাই সেলফ, দ্য ওয়ান অ্যান্ড অনলি প্রাঙ্কিং জাঙ্ক হোসেন ওরফে জেহব। চিৎকার করে কথাটা বলে এদিক ওদিক আর চোখে তাকিয়ে এগিয়ে আসলো ভাইয়া। তবে ভাগ্য তার সহায় হলো না। এত ফিটফাট হয়ে স্টাইল মেরে আসার পথে টাক নামক ফ্রি পটি সার্ভিস থেকে সোজা কোটের বাম সাইডে নিজের মহামূল্যবান ফ্রি পটি ছেড়ে দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে আকাশপানে উড়ে চলল। জেহব ভাইয়া চোখ মুখ কুঁচকে সানগ্লাসটা চোখ থেকে খুলে টাকের পটির উপর নিজের অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো। কপাল চাপড়াতে চাপড়াতে অবশেষে উড়ে চলা কাকটার দিকে চেয়ে আহত কণ্ঠে বলল, চল তুই নেহি, তুই তো আমার নিত্যদিনের সঙ্গী। সেটা তো আমি জানি, বাট আজকেও তোর বন্ধুত্বের কর্তব্য পালন করতে হবে। এই আমার উপরে নিজের লিকুইড পটি সেরে ফেলতে হলো? মান সম্মান চিবিয়ে চিবিয়ে খাওয়ার তো আর কিছু বাদ রাখলি না রে। এ কথা শোনার পর আর শত চেষ্টা করে হাসি থামিয়ে রাখতে পারলাম না কেউই। সুগা ভাইয়া হাসতে হাসতে গেটের কাছে বসে পড়েছে। আইও মন খুলে হাসতে চাইছে, কিন্তু কে কি ভাববে না ভাববে এটা ভেবে নিজের সর্বশক্তি দিয়ে হাসি থামানোর যুদ্ধে নেমে পড়েছে সে। আর আমার কথা না হয় নাই বললাম। এতদিন বাদে জেহব ভাইয়াকে দেখে যেখানে তাকে আমি জাপটে ধরার কথা, সেখানে তার প্রাণপ্রিয় বন্ধু টাওয়ার টয়লেট করা দেখে হাসির ফোয়ারা বের করতে লাগলাম। জেহব ভাইয়া সারপ্রাইজ হবার বদলে কপাল চাপড়ে বলল, লে হালুয়া, প্রেস্টিজ ধুয়ে মুছে হুয়া এক বাটি ফালুদা। ক্যাম্পাসের এক কোণায় দাঁড়িয়ে নিজের গালে নিজে একের পর এক থাপ্পড় মেরে চলেছি। ব্যাপারখানা বড়ই অদ্ভুত হলেও উপায় নেই। এক চরম বিব্রতিকর পরিস্থিতির শিকার হয়ে নিজের গালটাকে লাল বানাতে হচ্ছে আমার। এমনটা কিন্তু নয় যে আমি কোনো ভুল করেছি তারপর নিজের উপর নিজে ক্ষিপ্ত হয়ে এমন অদ্ভুত কাহিনী বাজিয়েছি। তেমন হলে দুটো থাপ্পড়ই যথেষ্ট ছিল। এটা কোনো ভুলের অনুশোচনা টাইপ থাপ্পড় নয়। এই থাপ্পড়টা কোনো মহামূল্যবান ব্যক্তির শাস্তি স্বরূপ থাপ্পড়। ভার্সিটির প্রথম দিন, একটি শিক্ষার্থীর জীবনে নতুন একটি অধ্যায় স্বরূপ। এই দিনটির জন্য হাজারো জল্পনা কল্পনা সাজিয়ে প্রত্যেকের মতোই আমি আর আয়ু হয়েছিলাম উদ্বিগ্ন। কত শত প্ল্যানিং এ মুখরিত করেছিলাম চারিপাশ। অথচ এই দিনটি আমার জীবনের সব থেকে নিকৃষ্টতম দিন হবে এটা যদি আমি আগে জানতাম, তাহলে নির্ঘাত ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েই পড়াশোনা ক্ষান্ত করে দিতাম আমি। তো এবার কাহিনীটা বলি। আজ আমাদের নবীন বরণ অনুষ্ঠান। খুব সুন্দর অনুষ্ঠান চলছিল, সবাইকে ফুল দেওয়া হচ্ছিল। আয়ু প্রথমে গিয়ে প্রফেসরের হাত থেকে ফুল নিচ্ছিল, পেছনে ঘাড় ঘুরিয়ে আরেকজন প্রফেসরের সাথে কথা বলছিল, বেশ লম্বা গরমের কেউ। আমি সিরিয়ালে দাঁড়িয়ে এদিক ওদিক চোখ বুলিয়ে নিচ্ছিলাম। বেশ কিছুক্ষণ যাবতীয় লক্ষ্য করছিলাম একটা ক্যারেক্টারলেস মশা আমার যখন তখন চুম্মা ফুল ফুটিয়ে দিয়ে উড়োউড়ি করছিল। আমার তো হলো ভীষণ রাগ, কিন্তু মশাটা মারার আগে মশাটি উড়ে গিয়ে বসলো সেই ঘাড় ঘুরিয়ে রাখা ছেলেটির গালের উপর। মশাটার উপর মেজাজটা প্রচন্ড রকমের বিগড়ে গিয়েছিল আমার, তাই আউট অফ মাইন্ড হয়ে মশাটাকে ভর্তা বানাবার উদ্দেশ্যে সোজা ছেলেটির গালে থাপ্পড় বসিয়ে দিলাম। সাথে সাথেই থমকে দাঁড়ায় কোলাহলপূর্ণ পরিবেশ। প্রফেসররা সহ উপস্থিত প্রতিটি সদস্যই গোল গোল চোখ নিবন্ধন করলো আমার উপর। ওমা, আমি আবার কি করলাম? আমি তৎক্ষণাৎ হাত সরিয়ে ভয়ার্ত চোখে তাকাই থাপ্পড় মেরে দেওয়া মানুষটির দিকে।
ওনার লাল লাল চোখ দেখে প্রায় সাথে সাথে ভয়ে আটকে উঠে প্রায় স্টেজ থেকে পড়েই যেতে নিয়েছিলাম আমি। আয়ু যদি তাড়াতাড়ি ধরে না ফেলতো তাহলে তো আমার প্রেস্টিজটার ফালুদা তখনই হয়ে যেত। অনাকাঙ্ক্ষিত কাউকে সেই মুহূর্তে চোখের সামনে দেখে চোখ খুলে হাতে চলে আসার মতো অবস্থা আমার। ইনি নাকি ফেমাস ডান্সার, তবে ভার্সিটিতে কি করছেন এটা ভেবেই মাথাটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ভন ভন করে পড়তে লাগলো। আসলে হয়েছে কি ভাইয়া, আপনি তো জানেন দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, আর দিনের বেলায় তো এডিস মশায় কামড়ায়, তাই তো আপনাকে ডেঙ্গু লম্বা লম্বা হাত থেকে বাঁচাতে এই গালে একটা থাপ্পড় হাত দিয়ে মশাটা মেরে দিয়েছে আর কি। বিপরীতে কিছু বললেন না উনি। ততক্ষণে জনে জনে হাতে মোবাইল নিয়ে ফটোগ্রাফির প্রতিযোগিতায় নেমে পড়েছে সবাই। জাঙ্কুক ভাইয়া পরিবেশের প্রতিকূলতা বুঝে জোরপূর্বক হেসে স্যারদের নিশ্চিন্ত থাকতে বলল। তারপর আমার দিকে আবারও ফিরে তাকালেন, দাঁতের দাঁত চেপে চাপা গর্জনে বললেন, স্টুপিড গার্ল, তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি। এই কথা বলে স্টেজ থেকে নেমে পড়লেন উনি। ওনার পিছু পিছু অন্যান্য স্টুডেন্টরা যেতে নিলে দুজন কালো পোশাক পরিহিত ভদ্রলোক হাত দেখিয়ে থামিয়ে দেন তাদের। সেখানে আর কোনো ঝামেলা হলো না, কিন্তু জানতে পারলাম এই সেলিব্রিটি সাহেব আমাদের সিনিয়র ভাইয়া। আমার তো শুনে কলিজা কাঁপছে। আমি আল্লাহ আল্লাহ করে গুটি গুটি পায়ে এক কোনায় গিয়ে সকলের দৃষ্টির আড়াল হবার চেষ্টা করলাম। তবে ওই যে আমার সেরা ফাটা কপাল, যেখানে বাঘের হয় সেখানেই সন্ধ্যা হয়, এরকম তো ধাঁধায় ফেলে সবসময় আমায়। সাদা খরগোশটার মুখের সামনে পড়তে একটা লম্বা রেখা বিশিষ্ট বাঁকা হাসি যে ঠোঁটে কোণায় ফুটিয়ে তুললেন তিনি। তারপর আর কি হয়েছে সেটা তো তোমাদের সামনে দৃশ্যমানই। গুনে গুনে নিজের গালে নিজেকে 100টা থাপ্পড় মারবার শাস্তি দিয়েছেন উনি আমাকে। তার সাথে যোগ হয়েছে ওনার কিছু চালাপেলা। কি আর করা, আমাকে ভয়ে ভয়ে সেই থাপ্পড় খেতেই হচ্ছে। এদিকে আয়ু পাগল হয়ে গেছে অটোগ্রাফের জন্য। ভাগ্য করে এমন বেস্ট পেয়েছিলাম মাইরি, নিজেকে নিজে মেরে গাল ফুলিয়ে লাল করতেছি, সেদিকে ওর নজর অব্দি নেই। ও আছে জিমের অটোগ্রাফ নিতে। মনটা খুশি হয়ে গেল যখন ও একটা ঝাড়ি ছিল। বেশ হয়েছে। আয়ু অটোগ্রাফ নিতে গেলে জাঙ্কুক ভাই স্পষ্টভাবে জানালেন, ভার্সিটিতে আমি জাস্ট একজন সাধারণ স্টুডেন্ট মাত্র, এন্ড অলসো তোমাদের সিনিয়র। আদার্স পরিচয় ক্যাম্পাসের বাইরে, এখানে এসব নয়। তোমরা নিউকামার, মেবি অনেকেই আমার সিস্টেম জানো না। কয়েকদিন ক্লাস করো, পরিবেশ পরিস্থিতি দেখো, দেন বুঝবে নিশ্চয়ই। এদিকে আমার শাস্তিও শেষ। সেদিকে ওনার গ্রুপ খেপে নেই, ফোনে কথা বলতে ব্যস্ত উনি। এই জিনিসটা সাদা খরগোশ, সরি জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক ভাইয়া কান থেকে ফোন নামিয়ে আমার দিকে তাকালেন। আমার পেট ভরে গেছে। মানে? নিজের লাল করা গাল দেখিয়ে বোঝালাম থাপ্পড় খাওয়া শেষ আমার। জাঙ্কুক ভাইয়ের আগে কণ্ঠে বললেন, নাও লিভ এন্ড ইটস লাস্ট ওয়ার্নিং, ভালো হয়ে যাও, নয়তো কপালে খুব বেশি ভালো দিন নেই তোমার। কথাটা যেন মাথায় থাকে। বলেই শার্টের হাতটা গোটাতে গোটাতে উল্টো দিকে ফিরলেন উনি। আবারও কিছু মনে পড়ায় চোখে সানগ্লাস পরে নিয়ে নিজের সিল্কি চুলগুলোর মাঝে হাত চালাতে চালাতে বললেন, এন্ড ওয়ান মোর থিং, নাম কি তোমার? জি, কিম তেইয়ং। ফার্স্ট ইয়ার। কোন ডিপার্টমেন্টে পড়ো? জি ভাইয়া, কেমিস্ট্রি। আমার ছোট্ট করে দেওয়া জবাবে মৃদু হাসলেন উনি। উল্টো দিকে ফিরে পকেট থেকে মাস্ক বের করে পড়তে পড়তে অন্য ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, ইয়ঞ্জন, ওর নামটা মার্ক করে রাখ লিস্টে, আর গ্যারেজ থেকে গাড়ি বের কর, আমাকে এক্ষুনি বের হতে হবে, জেনি আমার জন্য অপেক্ষা করছে। রেগে মেগে বাড়ি ফিরেই সোফার সজোরে একটা লাথি মেরে চেঁচিয়ে উঠলাম আমি। তখনকার কেয়ারলেস ভাব জমিয়ে ফ্রেন্ডশিপ ভুলে যাওয়া আয়ু ম্যাচে না গিয়ে ক্ষমা চাইতে চলে এসেছে আমার পিছু পিছু। খুশি খুশি ভাব নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হওয়া আমিকে এভাবে লাল নীল বেগুনি টাইপ মুখ করে বাসায় ফিরতে দেখে চিন্তিত হলেন মা জননী। হাতে থাকা খুন্তি কিচেনেই ফেলে বেরিয়ে এলেন কপালের ঘাম মুছতে মুছতে। আব্বু সোফার এক কোণায় বসে নিউজ পড়ে মুখ বুজেছিলেন। তিনি মুখ তুলে বললেন, আরে তে, কি হয়েছে মা তোমার? এরকম বিহেভ করছো কেন? ভার্সিটিতে কিছু হয়েছে? রান্নাঘরের তাপমাত্রা গরম, কিন্তু তোর মেজাজ গরম হওয়ার কারণ কি সেটাই তো বুঝতেছি না। আয়ু, কি হয়েছে বলতো? এমন একটা অপমান বাবা মাকে বলা যায় নাকি বুক ফুলিয়ে? আয়ুকে চোখ গরম করে চুপ থাকতে বললাম, আর নিজেই নিজের মতো গল্প বানালাম। আরে বলো না মা, রিক্সাওয়ালা গুলো হয়েছে না, এক একজন এক এক রকম। এখান থেকে এইটুকু ভাড়া 20 টাকা, আর চাইছে কিনা, এই কত যেন চাইলো? কত চাইছে? আরে 50 টাকা, 50 টাকা চাইছে, জানো আম্মু? আব্বু আম্মু দুজনেই হেসে ফেললেন, মাথায় হাত বুলিয়ে বললেন, তুই হয়তো নতুন, বুঝতে পেরে বোকা বানাতে চেয়েছিল। আমিও হেসে ভাব জমালাম। আমার অলসের দিকে ভাইয়ের কথা জিজ্ঞেস করতে আম্মু জানালো ভাইয়া এখনো ফেরেনি, যেহেতু ভাইয়াও গোসল করছে। আমি আয়ুর দিকে তাকিয়ে কটমট করে বললাম, তোর মতো বেস্ট জানো আমার প্রতিটি শত্রুর ভয়। আয়ু কাঁদো কাঁদো মুখ করে তাকালো, তার চোখ মুখে অনুশোচনা স্পষ্ট।
কষ্ট, এটা দেখে আর রাগ করে থাকতে পারলাম না। চল এবারের মতো মাফ করে দিলাম, বাট নেক্সট টাইম। আচ্ছা বাবা ঠিক আছে, হইছে তো, আমি কান ধরে সরি বলতেছি, নাকে ধরতেছি, প্রমিস আর এরকম কখনো হবে না। এইবার তো একটু রাগটা কমা, একটু হাস না প্লিজ। আমি মুস্কি হেসে ওর সাথে গলা মেলালাম। আইয়ুকে বিদায় জানিয়ে সোফায় আবারও গা এলিয়ে দিলাম। চিটচিটে মেজাজটা ঠান্ডা করতে হবে আমার, আল্লাহ না করুক যেন দ্বিতীয়বার ওই সাদা খরগোশটার মুখ দর্শন না করতে হয় আমার। নিজের লম্বা চুলগুলো হাতের মুঠোয় নিয়ে ঘোরাতে ঘোরাতে বাগানের চওড়া পথে ধাপ ফেলে এগিয়ে চলেছিল আইয়ু। গুনগুনিয়ে গাওয়া সুরে মুখে বাজছিল তার কুমার শানুর গান। এমন সুখকর পরিবেশে হঠাৎ করে আকাশ থেকে কোনো কিছু মাথার উপর ঠাস করে পড়তে থমকে দাঁড়ায় সে। ওদিকে ছাদে নিজের ভেজা কাপড়গুলো নাড়তে এবং শুকনো কাপড়গুলো তুলতেছিল যেহ। ক্লিপের সাথে বৃষ্টিভাবে আন্ডারওয়্যারটা ফেসে যাওয়ায় এতক্ষণ যাবত তার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল সে। আন্ডারওয়্যারটা প্রায় ক্লিপ থেকে ছুটিয়ে নিতেই নিজের প্রতি প্রাউড ফিল করছিল। এমন সময় দমকা হাওয়ায় তার হাত থেকে আন্ডারওয়্যারটা ফসকে উড়ে যায়। তবে আন্ডারওয়্যারের তো পাখিদের মতো পাতলা নেই যে আকাশে উড়ে যাবে। তার বদলে ছাদ থেকে নিচে পড়ে একটা অনাকাঙ্ক্ষিত মানুষের মাথার উপরে ল্যান্ড করে বসলো। যেহেতু নিচে তাকিয়ে বলল, ওহ নো। এটা বলে চোখগুলো রসগোল্লার মতো বড় বড় করে মুখে দুহাত চেপে ধরলো। আয়ুর চোখে তখন লাভ আর ঝলকানি। তার মাথায় নিজের হোয়াইট কালারের আন্ডিটাকে নিশ্চিন্তে শুয়ে থাকতে দেখে চোখে মুখে ঘূর্ণিঝড়ে সে শাসা করতে লাগলো যেহকে। এই মুহূর্তে ফান্দে পুড়িয়া বোকা কান্দের গানটা খুব মনে পড়ছে তার। মানে যেটুকু ছিল তার বিনা ওয়াশিং পাউডার ছাড়াই হাওয়ায় মিলিয়ে যাওয়ায় হতাশ কণ্ঠে সে বলল, হায় আমার উড়ন্ত চাঁদনি, তুই কেন ভুলভাল জায়গায় ল্যান্ড করলি? ছাদের এক কোণায় চুপটি করে বসে ফর্সা ত্বকের মাঝে জলজান্ত টমেটোটা নিয়ে পর্যবেক্ষণে নেমেছি আমি। প্রায় 10 মিনিট যাবত মেসেজ করে অবশেষে হাতে থাকা আইস ব্যাগটা নামিয়ে টুলের উপর রাখলাম আমি। যে হোক ভাইয়ার টকটকে লাল নাকটা যতবারই নজরে পড়ছে ততবারই ভেতরে ভেতরে টমেটোর শব্দটিতে আলোড়ন চলছে আমার। সুগা ভাইয়া এখনো ননস্টপ হেসে চলেছে। ঠিক কি কাহিনী হয়েছে তা এখনো পর্যন্ত জানি না, কিন্তু খুব একটা সুবিধার কাণ্ড যে হোক ভাইয়া ঘটায়নি তা স্পষ্ট। আয়ুর হাতের সুপার পাঞ্চ খেয়ে নাকটা টমেটো বানাই ফেলছে। সুগা ভাইয়া হাসি অনেক কষ্টে থামিয়ে জিজ্ঞাসা করলো, জানি যা করছিস তা মোটেও ভালো করিসনি, বাট কি করছিস সেটা এখন ছাপ ছাপ বলে ফেল। অনেকক্ষণ যাবত কিউরিওসিটি থামায় রাখছিলাম, আর পারতেছি না। বলবো বাট সুটকি আছে ব্রো। সো হোয়াট, সুটকি আছে তো কি হইছে, একটু চুটকি বাজিয়ে বলে ফেলবা। বাই দ্য ওয়ে, তুই আবার তোর ফ্রেন্ডের সাথে প্র্যাঙ্ক ট্যাঙ্ক করতে যাসনি তো? যেহব ভাইয়া চোখ মুখ কুঁচকে তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, না। সুগা ভাইয়া বুবাকে বলল, তো আমার চাঁদনি আই মিন আন্ডারওয়ার ছাদ থেকে হাত ফুসকে উড়ে গিয়ে ভুলভাল জায়গায় ল্যান্ডিং করে বসলে, তাতে আমার কি দোষ বল? এক মিনিট, তুই কি বলতে যাচ্ছিস? তোর আন্ডারওয়্যার আয়ুর মাথায় গিয়ে ল্যান্ড করেছিল। আচ্ছা তোর আন্ডারওয়্যারের যে পাইলট গুলো আছে সেগুলো কি করতেছিল? নাকে তেল দিয়ে ঘুমাইতেছিল? না এটা তো মানা যায় না, এটা তো রীতিমতো অন্যায়। এটা বলার সাথে সাথে আমার পেট ফেটে যাচ্ছিল হাসতে। সুগা ভাইয়াও ব্যাপক জোরে জোরে হাসতে লাগলো, আর যেহব ভাইয়া আবারও নাকে বরফ ঘষতে লাগলো। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব হয়েছে। কানে হেডফোন গুঁজে গুনগুন করে গানের প্রথম অংশ আওড়ে চলছিল জিমিন। বারান্দার ধারে রকিং চেয়ারটা এলিয়ে রাখা শরীরটা ভীষণ ফুরফুরে লাগছে তার। লম্বা চুলগুলো মেঝে অবধি ছড়িয়ে আছে। কপালে পড়ে থাকা অবাধ্য চুলগুলো থেকে থেকে উড়ে পুরো মুখে বিচরণ শুরু করেছে। ইস, এই ভ্যাপসা গরমের তপ্ত বাতাসটাও কি যে ভীষণ মিষ্টি লাগছে তার। তার শিরা উপশিরায় বইছে এক শীতলতার সিক্ত স্রোত। কি আছে এই কণ্ঠে? কেন এত টান এই মানুষটার মধুর গলার আওয়াজ? জানা নেই জিমিনের। জিমিনের ভাবনার মাঝে কলিং বেল বাজে। জিমিন দরজা খুলে দেখে জাঙ্কুক ঘেমে একাকার হয়ে বাসায় ফিরেছে। জিমিন গ্রুপ পুচকে বলল, কি হয়েছে ভাইয়া, তুই এভাবে হাঁপিয়ে এলি কোথা থেকে? বুঝলি জিমিন, লাইফটার জীবন নেই, জীবনটা হয়ে গেছে তেজপাতা। আবার তেজপাতার রয়েছে বহু রকম ব্যবহার। তেজপাতাটা যদিও ঠিক ছিল কিন্তু বাদলো আরেক বিপত্তি। তেজপাতা রূপ বদলে হয়ে গেল মশলা। আর এই মশলা ব্যবহার করে মানুষ কি বানাচ্ছে জানিস? কি বানাচ্ছে? হালুয়া। জিমিন পূর্বের তুলনায় দ্বিগুণ হারে ভ্রুকুচকালো। কথাটার আগা মাথা কিছু বুঝতে না পেরে আবারও প্রশ্ন ছুড়ল, মানে কি ভাইয়া? কিছু তো বুঝলাম না। বুঝবিও না, বোঝার কথাও না, আর বুঝবি না বলে বোঝাতে চাইছি। লাইফ মিন্স অ্যান এক্সেপশনাল হালুয়া।
জিমিন বেকুব সেজে বোকা চোখে তাকালো। এই ভাইকে তার এই মুহূর্তে পৃথিবীর সবথেকে জটিলতম সমীকরণ বলেই মনে হচ্ছে। যে সমীকরণ নিজ থেকে সমাধানখানা বলে দিলেও উত্তর মেলাতে পারছে না সে। জিমিনকে এভাবে বোকা বোকা ফেস বানিয়ে নিজের দিকে চেয়ে থাকতে দেখে উঠে বসলো জাঙ্কুক। জুতোর ফিতা খুলতে খুলতে বলল, হয়েছে, নিজের ব্রেইন আর এত চাপ দেওয়ার দরকার নেই। খেয়েছিস? না, খাইনি। কিন্তু ক্লিয়ার করে বলো না ভাইয়া, কি হয়েছে? এই যে চারিদিকে ছড়িয়ে ছিটে থাকা ফ্যান ফলোয়ার প্লাস মিডিয়া, এদের কোনো সেন্সই নেই। একটা মানুষ হতে পারে সেলিব্রিটি সুপারস্টার, বাট একটা নিজস্ব পার্সোনাল প্রাইভেসি তো থাকবে নাকি? মিডিয়ার লোকগুলোকে তবু বোঝানো যায়, বাট এই মহিলাগুলো, মানে আমাকে কি আলো বলে মনে হয় যে যখন ইচ্ছে তখন ভর্তা বানাতে চলে আসবে? জিমিন ভাইয়ের গায়ে মাথায় হাত বুলিয়ে দুষ্টুমির ছলে বলল, এমা কি বলছিস তুই ভাইয়া? শেষমেশ আন্টিগুলো কিনা তোকে ভর্তা বানিয়ে ছাড়লো? জাঙ্কুক সরু চোখে তাকালো বোনের কানে। জিমিন ঠোঁট চেপে হেসে বলল, আচ্ছা আচ্ছা সরি। আজকে কোথায় গিয়েছিলি সেটা বল, কোথায় থেকে এভাবে আলু ভর্তা বানাতে চাইছিল? আর বলিস না, জেনি সুপারমার্কেটের একটা রেস্টুরেন্টে রেখেছিল, কি সব মডেলিং অ্যাটেন্ড করতে বলছে আমায়। এত বারণ করলাম তারা তার একই কথা, ও মডেলিং করছে করুক, আমাকে কেন করতে হবে স্ট্রেঞ্জ? জাঙ্কুক আপন মনে কথাগুলো বলে চলেছে, কিন্তু জিমিনের কানে জেনি নামটা পৌঁছানোর সাথেই সে চোখ মুখ কুঁচকে ফেললো। চাপা গলায় মিনমিন করে বলল, পেতনি একটা। কিছু বললি জিমিন? না না না, কিছু বলিনি। এই ওয়েট ওয়েট ভাইয়া, তোর গালে এটা কিসের দাগ? দেখি দেখি। ওমা, এ তো কারো আঙুলের ছাপ বলে মনে হচ্ছে। জাঙ্কুক তৎক্ষণাৎ গালে হাত চেপে ধরলো। জিমিন তুইও না, অন্য কারো হাত কেন হতে যাবে? আমারই হাতের ছাপ। অনেকক্ষণ একইভাবে গালে হাত দিয়ে বসেছিলাম, তাই আর কি ছাপ বসে গেছে। আমার থেকে মিথ্যা বলে যে পার পাবি নাকি ভাইয়া? তোর কি মনে হয় আমি বোকা? ওটা তোর হাতের ছাপ হলে ডাক্তার লুকোতে চোরের মতো হাত দিয়ে থাকতি না। তা কি আমি বুঝবো না ভেবেছিস? এবার সোজা সাপটা বলে ফেল, এই মারাত্মক সাহসিকতার কাজখানা কোন লিজেন্ড সম্পাদন করেছে? ট্রাস্ট মি, আমি তাকে বাটুল দিয়ে নোবেল ছুঁড়ে মারবো। জিমিনের কথা শুনে জাঙ্কুকের কাছে উঠে গেল, কিন্তু জিমি নাশরবান্দা। শেষমেশ জাঙ্কুক বলল, ভার্সিটিতে একটা স্টুপিড মার্কা মেয়ে অ্যাডমিট হয়েছে, বুঝলি? তোর মনে আছে ওই দিন ঢাকা থেকে শেষে ফেরার পথে একটা মেয়ে আমার জ্যাকেটের উপর? পুরোটা কথা শেষ হবার আগে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো জিমিন, যার অর্থ শুধু মনে নেই, একদম এ টু জেড মুখস্থ আছে তার। জাঙ্কুক আবারও বলতে শুরু করলো, ইয়া ওই মেয়েটাই। দেখি আজকে আমাদের ভার্সিটির একজন নিউকামার হয়ে এসেছে। তো যাই হোক, তাতে আমার কোনো প্রবলেম নেই। এত বড় একটা ক্যাম্পাসে ওর মতো হাজার হাজার মেন্টাল থাকলেও আমি কেয়ার করি না। বাট শি ইজ টোটালি অন্য লেভেলের স্টুপিড। মানে বুঝতে পারতেছিস? আর যখন জুনিয়রদের ওয়েলকাম করার প্রোগ্রাম চলছিল, তখন হঠাৎ করে কোথা থেকে উদয় হয়ে সোজা আমার গালের উপর ঠাস করে চড় মেরে বসলো মেয়েটা। তারপর কি ভুলভাল যুক্তি দেখিয়েছে জানিস? কি যুক্তি দেখালো? এই যে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, গালে নাকি এডিস মশা বসেছিল, আমার দ্যাটস ওয়াই তিনি মানব দরদি হয়ে মশাটাকে মারতে চেয়ে সোজা আমার গালে মেরে দিয়েছে। জিমি মুখ ফুলিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরলো। জিমি তার পেট ফাটা হাসি আটকাতে ব্যস্ত। এর মধ্যে জাঙ্কুক বলল, লাইক সিরিয়াসলি, মানে ভাবা যায় কি যুক্তি দাঁড় করিয়েছে স্টুপিডটা। আমিও কি ছাড় দেওয়ার পাত্র নাকি? চেয়েছি ধরে ওরই পানিশমেন্ট। নিজের হাত দিয়ে নিজের গালে পুরোটা 100টা থাপ্পড় মারবার শাস্তি দিয়েছিলাম। বেশ ভালো করে বুঝেছে জন জাঙ্কুকের সাথে লাগার মজাটা কি। কথাটা ঠিকঠাক ভাবে শেষ করার আগেই জিমিনের পেট ফাটা হাসির শব্দে ভরকে গেল জাঙ্কুক। অতবার তার হাসির কারণ আন্দাজ করতে পেরে নিজেই অবাক হলো নিজের উপর। কোন মেয়েকে নিয়ে জীবনে এই প্রথম এতগুলো বাক্য করেছে সে। জেনিকে নিয়ে হয়তো এতটা ভাবেনি, কিংবা তাকে নিয়ে এতটা অভিযোগ হোক, কিংবা তার ব্যাপারে আলোচনা, কোনোটাতেই অহেতুক সময় অপচয় করেনি সে। তাহলে দুদিনের পরিচয়ের এই মেয়েটাকে নিয়ে এতগুলো ভাবতে হচ্ছে তাকে। জাঙ্কুক ঠোঁট বাঁকিয়ে প্রসঙ্গ এড়িয়ে যাবার উদ্দেশ্যে উঠে দাঁড়ালো। বড় বড় পা ফেলে যেতে যেতে বলল, জিমিন তুই খেতে বস, আমি ফ্রেশ হয়ে আসছি। জিমিন বেশ ভালো করেই বুঝলো তার ভাইয়ের এরকম চোরের মতো পালাতে চাওয়ার কারণ। ভাইয়া তুই কিন্তু মেয়েটাকে পানিশমেন্ট দিয়ে বড্ড ভুল করেছিস। এত বড় একখানা সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য আমি তাকে একটা নয় পুরো দুইটা নোবেল ছুঁড়ে মারতাম, সিরিয়াসলি বলছি। জাঙ্কুক আর দাঁড়ালো না, ধপধপ করে চলে গেল। প্রায় 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আমি, ভার্সিটিতে যাব, কিন্তু সব রিক্সা মামারা বোধহয় জোট বেঁধে ওরা হয়েছে, ভালো লাগে না। এর মধ্যে আইওর ফোন রিসিভ করতে কানে ভেসে এলো, দোস্ত তুই, আমি তো তোর অপেক্ষায় থাকতে থাকতে ভার্সিটি চলে এলাম। খাড়ায় আছিস কিল্লাই, যা ভার্সিটির ভিতরে ঢুক, ক্লাস শুরুর 1 ঘন্টা আগে রুমের ভিতর ঢুকে বসে থাক, যা। রাগে দাঁত পিটতে জ্বলে যাচ্ছিল আমার। রিক্সা মামাদের রাগ আইয়ের উপর ঝেড়ে ফোনটা কেটে দিলাম, আর অগত্যা হাঁটা ধরলাম। আজ হেঁটেই ভার্সিটিতে যাব। আমি নিজের মতো হেলে দুলে হাঁটছি। এর মাঝে একটা ব্লু কালারের প্রাইভেট কার এসে থামলো আমার ঠিক পাশ বরাবর। আমি চমকে উঠে দুধাপ সরে দাঁড়ালাম। হ্যাঁ আপু, রিক্সার খোঁজ করছিলে তাই না? কোথায় যাবে? তুমি যদি কিছু মনে না করো তবে আমি তোমাকে নামিয়ে দিতে পারি। না না আপু, ঠিক আছে, আমি যেতে পারবো।
এই তো সামনে বাস স্ট্যান্ড আছে, একটু হাঁটলে পেয়ে যাব। আপনি শুধু শুধু কষ্ট কেন করবেন, আমাকে নিয়ে ভাববেন না। বড় বোন ভেবে যেতেই পারো, নাকি আমার ছেলে ধরা ঠেলে ধরা ভাবছো? সেরকম কিছুই না। আমি পাশের রেস্টুরেন্টে বসেছিলাম, তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি তুমি দাঁড়িয়ে আছো, আবার কার সাথে যেন রেগে রেগে কথা বলছিলে। এখন আবার দেখছি এই রোদের মাঝে হাঁটছো, তাই ভাবলাম হয়তো ট্যাক্সি বা রিক্সা পাচ্ছ না, আমি সেই জন্যই হেল্প করতে যাচ্ছি। তুমি যেতে পারো আমার সাথে, আমি তোমাকে ঠিক মতো নামিয়ে দেবো। একটু আমতা আমতা করে আশেপাশে তাকালো, একটা রিক্সা তো দূর, রিক্সার টিকিটও নেই, তাই গাড়িতে উঠে পড়াই তার সঠিক বলে মনে হলো। তাই গাড়িতে উঠে সিট বেল্ট বেঁধে নিল। জিমিন গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, নাম কি তোমার? এলাকায় নতুন নাকি? জি আপু, আমি কিম পেয়ং, আপনি আমাকে পে বলে ডাকতে পারেন। এই কদিন হলো ভার্সিটিতে চান্স হয়েছে, তাই এখানে এসেছি। বেশ তো, তা কোন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো? রাজশাহী ভার্সিটি আপু। বাহ, আমি জিমিন মেডিকেল কলেজে 3rd ইয়ারে পড়ি। কিছু টুকটাক আলাপন চলো দুজনের। প্রায় 15 মিনিটের মাথায় ভার্সিটির গেটের সামনে এসে গাড়ি থামালো জিমিন। মিষ্টি হেসে বলল, এই নাও, তোমার 20খানা মিনিট বাঁচিয়ে দিলাম, সাবধানে যেও, ঠিক আছে? ভার্সিটির সব ছেলে মেয়েরা কিন্তু ভালো হয় না, দরকার পড়লে অবশ্যই টিচার কিংবা সিনিয়রদের সাথে কথা বলে নেবে। বুঝতে পেরেছো আমার কথা? আমি তাড়াতাড়ি করে মাথা নেড়ে সম্মতি জানালাম, কিন্তু সিনিয়র কথাটা মাথায় ঢুকতেই আমার মাথাটা ঝিনঝিন করে উঠলো। যাদের কাছে নিজের প্রবলেম শেয়ার করতে বলছে আপুটা, তারাই যে আমার প্রবলেমের মূল কারণ সেটা তো আপুকে বলতে পারছি না। আমি আপুকে ধন্যবাদ দিয়ে চলে আসতে নিলাম। তারপরে আমার ঘুরে গিয়ে বললাম, আপু এক মিনিট, আমাদের বাসায় তোমার দাওয়াত রইলো, এরপরে কখনো দেখা হলে কিন্তু সোজা বাসায় নিয়ে যাবো বলে দিলাম। আমি এক পায়ে রাজি কিউটি, তুমি না বললে ঠিক খুঁজে বের করে তোমার বাসায় চলে যেতাম আমি। জিমিন মনে মনে অন্য কিছু একটা ভেবে মুচকি হাসলো। তারপর দুজন দুজনের গন্তব্যে চলে গেল। আজ আবার একটা অঘটন ঘটেছে। সামনে সে সাদা খরগোশটা চোখে আগুন লাগিয়ে তাকিয়ে আছে আমার দিকে। ভয়ে আমার কলিজা শেষ। আরে আমি কি করেছি? আর যা করেছি তাকে ইচ্ছে করে করেছি নাকি? সিঙ্গারা খাবো, সস না হলে হয়? তাই তো বেশি এক্সাইটেড হয়ে আমি দৌড়ে নিয়ে আসলাম সসের প্যাকেটটা। সিঙ্গারা খাওয়ার তাড়াটা একটু বেশি ছিল, সেই কারণেই রাস্তা থেকে কামড় মেরে ছিঁড়ে ফেলেছি সসের প্যাকেটটা। কিন্তু বেঞ্চে বসার আগ মুহূর্তে তার সাথে যেন ধাক্কা খেলাম। পড়ে গিয়ে ব্যাপক ব্যথা পেয়েছি। একটু জোরে চিল্লাবো তার আগে চোখ পড়লো সাদা শার্টে সসের টুকটুকে লাল দাগটা। এরপর চোখ পড়লো সে আগুন চোখের পানে। আমি বাচ্চা মানুষ, আমার কলিজা কি আমার সাথে আছে? কখন যে ফুট করে উড়াল দিয়ে চলে গেছে আমি নিজেই জানি না। জাঙ্কুক ভাইয়া চোখ গোল্লা গোল্লা করে বলল, টাইম লিমিটেশন অনলি 10 মিনিটস, এর মাঝে শার্টের দাগটা যেভাবে পারো ওয়াশ করে এনে আমার কাছে জমা দেবে। আমি চমকে উঠে আয়ুর দিকে তাকালাম। মানে কি, এটা কি ভার্সিটি নাকি লন্ড্রি? ভাইয়া এখানে ওয়াশ করবো কিভাবে? মানে পাউডার আর সাবান সব কোথায় পাবো বলেন? সেটা কি আমার জানার কথা? তুমি অন্যায় করেছো, আমি তার শাস্তি দিয়েছি। সময় সীমিত, সেটা অপচয় না করে কিভাবে কাজ করবে সেটা ভেবে ফটাফট কাজে লেগে পড়ো। আবারও শেষ আমি, এবার একদম শেষ, কেউ আমাকে বাঁচাতে পারবে না। নেক্সট পানিশমেন্টটা যে কি হবে সেটা ভাবতেই গলা শুকিয়ে আসছে আমার। পানি দিয়ে খুব চেষ্টা করেছি কিন্তু কাজ হয়নি। এখন ভার্সিটিতে সার্ফ এক্সেল কই পাবো? হঠাৎ মনে পড়লো আয়ুর কথা। আমি ওর ব্যাগ ধরে টান মারলাম। ওই মাথাটা পুরোপুরি গেল নাকি? জাকুব ভাইয়ের শাস্তির ভয় ব্যাগ ধরে টানানি করতেছিস কেন? উত্তর দিলাম না আমি। মোট কথা এই মুহূর্তে আয়ুর সাথে কোনো রকম তর্কে জড়ানো মানে লাস্ট 2 মিনিট 56 সেকেন্ড হাওয়া হয়ে যাবে। তাই যত দ্রুত সম্ভব ব্যাগটা টেনে টেনে ছিনে নিলাম। পেয়ে গেছি। কি পেয়েছিস? ছাগল কোথাকার, তোর ব্যাগে যে সাবানের বাপ বাসা বেঁধেছিল তা বলতে কি তোর মুখে সানি পড়েছিল? সরি, সানি তো চোখে পড়ে, হোয়াটএভার। তুই কতটা আহাম্মক সেটা তুই জানিস? গাধার সর্দার একটা। আমিও কেমনে ভুলে গেলাম যে মেয়ে কিনা ব্যাগের মধ্যে আস্তে একটা বিউটি পার্লার নিয়ে করে তার ব্যাগে নিশ্চয়ই শ্যাম্পু বা ফেসিয়াল স্টেপ কিছু থাকবে। এরকম হাজারো অভিযোগ ছুটতে ছুটতে শ্যাম্পু দিয়ে কাজটা সেরে ফেললাম আমি। শেষ শেষ শেষ, ভ্যানিশ পাউডার সারে দাগ গায়েব করে ফেলেছি আমি। কি করে শ্যাম্পু তাহলে ডিটারজেন্টের কাজ করে? তার মানে এরা একে অপরের পরিপূরক। ও মাই গড, তাহলে তো কষ্ট করে প্রতিদিন শ্যাম্পু কিনতে হবে না আমার। ডিটারজেন্ট দিয়ে চুলগুলো স্মুথ এন্ড সিল্কি বানাই ফেলবো আমি। এই মুহূর্তে আয়ুকে পৃথিবীর সবথেকে বড় কানাওয়ালা পাঠা বলেই মনে হচ্ছে আমার। মেজাজ তুঙ্গে পৌঁছাবার আগেই চটজলদি পাজা নিয়ে ছুট লাগালাম আমি। সময় নেই হাতে একদমই। এত তাড়াতাড়ি বোধহয় ছোটবেলায় দৌড় প্রতিযোগিতাটা দৌড়াইনি আমি। জাঙ্কুক ভাইয়াকে ঘিরে বেশ কয়েকজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের ভিড়ে ঠিক ওনাকে দেখবারও জো নেই। সেলিব্রিটিদের মহা ভাবসাব, সবখানে তাদের ফ্যান ফলোয়ার। এদিকে তাকিয়ে দেখি 10 মিনিট ওভার হয়ে 11 মিনিট চলছে। এবার কি হবে আমার? সব ঠেলে ঠেলে ঢুকলাম ভিতরে। হাঁপাতে হাঁপাতে শার্টটা দিয়ে বললাম, ভাইয়া শার্টটা ওয়াশ করা হয়ে গেছে। জাঙ্কুক ভাই ঘড়ির দিকে তাকিয়ে বলেন, ইউ আর লেট বাই 1 মিনিট 23 সেকেন্ডস। 10 মিনিটস পার করে এসেছো তুমি।
ভাইয়া, আমি আগে এসেছিলাম কিন্তু এতটা ভিতরে ঢুকতে পারিনি। জাঙ্কুক ভাইয়া বাঁকা হেসে বলল, গুড জব। তবু কথায় আছে না, রুলস আর রুলস। তুমি রুলস ব্রেক করেছো, শাস্তি তোমার পেতেই হবে। কিন্তু তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? ওকে নাও, এবার একটা সুযোগ তোমায় দিলাম। তুমি তোমার নিজের শাস্তি নিজেই ডিসাইড করো। নাক ফুলিয়ে বিরক্ত চোখে তাকালাম আমি। আইয়ের উপর চরম রাগ লাগছে এবার। আগে যদি বলতো তাহলে কি এরকমটা হতো? আমি এদিক ওদিক ফাঁকা দৃষ্টিতে তাকালাম। আচ্ছা, এই মুহূর্তে একটা দৌড় দিলে কেমন হয়? সারা খরগোশটা কি আমাকে ধরতে পিছু পিছু ছুটবে? না না না, কি সব ভাবছি আমি। উনি তো ভার্সিটির সিনিয়র নন, বরং একজন পাবলিক ফিগার। কোনো মেয়ের পিছনে লোক দেখিয়ে ছোটা আমার মানায় নাকি? তার মানে কোনো রকমে একবার দৌড় দিতে পারলে আমি একদম বেঁচে যাব। যেই ভাবা সেই কুকাম করবার ধাস। আমার ভাবনার মাঝে উনি আবারও তাড়া মেরে বলেন,